ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে উঠলাম। কিছুই বুঝতে পারতেছি না, এত বছর পর মানুষটাকে এইভাবে দেখতে হবে তা একদমই অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি হয়ে বসে আছে, দেখতে বড্ড অসহায় লাগতেছে। নিজের মধ্যে সংকোচ লাগতেছে, তার সামনে যাব কি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষমেশ তার সামনে গিয়ে দাঁড়ালাম। তার সামনে গিয়ে দাঁড়ানোর পরও লোকটা আর কিছুই বলল না। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে লোকটা আর চোখে দেখে না। 27 বছর আগে পারিবারিকভাবে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বেশ ভালোই চলতেছিল আমাদের সংসারটা। যৌথ ফ্যামিলি হওয়াতে সবাই একসাথেই থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল। আমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো। বিয়ের 2 বছর পার হয়ে যাওয়ার পরও আমার যখন সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর শাশুড়ি এমনকি বাড়ির সবাই বিভিন্নভাবে আমাকে চাপ দিতে লাগলো, শুধুমাত্র একটা সন্তানের জন্য। তারপর অনেক ডাক্তার দেখালাম, অনেক রিপোর্ট করলাম। রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর থেকে শুরু হলো শ্বশুরবাড়ির বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণা। তারপরও আমি নিশ্চুপ ছিলাম, কারণ আমার কাছে আমার ভালোবাসার মানুষটা ছিল। কিন্তু সুখ নামের বস্তুটা না সবার ভাগ্যে সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছুই হলো না। পরিবারের চাপে সেও আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিল। তারপরও নিজেকে মানাতাম, মানুষটা হয়তো বা নিজের কষ্টে আমার সঙ্গে এরকম করতে। শ্বশুর বাড়িতে থাকাটা অনেকটাই যন্ত্রণাদায়ক হয়ে গেল। তখন ঠিক করলাম কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকবো, এতে হয়তো পরিবেশটা কিছুটা হলেও শান্ত হয়ে যাবে। যেদিন রাতে তাকে বাপের বাড়ি যাওয়ার কথাটা জানালাম, সেদিন তার কাছে না আমি কোনো উত্তরই পেলাম না। কিন্তু আগে যখন বাবার বাড়িতে যেতে চাইতাম, বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে তার মুখটা একদম কালো হয়ে যেত। কিন্তু এবার আর তার মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না। আমার মাথাটা পুরো ফাঁকা হয়ে গেল। তখন আর আমার বুঝতে বাকি রইল না বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত ছিল, শুধুমাত্র আমার বের হয়ে আসার অপেক্ষায় ছিল। যার জন্য এতটা কষ্ট সহ্য করেছি আর এতটা অপমান হয়েছি, সেই যখন আমার পাশ কাটিয়ে চলে গেল, তখন নিজেকে খুবই একলা মনে হলো। তারপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাড়িতে চলে আসলাম। বেশ কয়েকদিন এইভাবে কেটে গেল, কিন্তু আমার স্বামী কোনো খোঁজ খবরই নিল না আমার। এমনকি তার পরিবারের কেউই আমার খোঁজ খবর নিল না। ভাবলাম ওই বাড়িতে গিয়ে সবাইকে প্রশ্ন করব, সবার সঙ্গে প্রতিবাদ করব। তারপর আবার ভাবলাম যার জন্য এসব করব সেই তো আমাকে চায় না, ওইখানে গিয়ে লাভ কি। তারপর আমি একদিন ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স লেটার পাঠানোর পর তার সঙ্গে আমার আর কখনো কোনোদিনও দেখা হয়নি, আর কখনো আমি যোগাযোগও করার চেষ্টা করিনি। আমি নিজে থেকে সবটা বন্ধ করে রেখেছিলাম। তারপরও ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীবিহীন মানুষের পৃথিবীতে না থাকাই ভালো। কিন্তু একটা সময় না আমি বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য হলে বাঁচতে হবে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে, বাঁচতে হবে ওইসব শিশুদের জন্য যারা পরিচয়বিহীন বেঁচে আছে। পিছনে ফেলে আসা মানুষগুলোর জন্য আমার আর কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে গিয়ে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করলাম, স্থাপিত করলাম ইতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা। আমার মতো যেসব নারীরা অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পারাটা আমার নিজের কাছে অনেকটা সৌভাগ্যের মনে হলো। যাই হোক, অনেক অসুস্থ অস্বাভাবিক লাগতেছে তাকে। আমি হয়তো বা তার আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে তার হৃদয়টা কাঁপে। তখন আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ার জন্য সে আমাকে ছেড়ে দিয়েছে। আজকে সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। এটাই হয়তো প্রকৃতির খেলা। প্রকৃতি কোনো না কোনো ভাবেই তার প্রতিশোধটা নিয়ে নেয়। আমি কখনোই তার জন্য কোনো বদদোয়া করিনি। সবসময় চাইতাম সে যেন ভালো থাকে। আমি তাকে সবসময় খুব ভালোবাসতাম। আচ্ছা, এই পরিস্থিতিটা যদি আমার না হয়ে তার হতো, তাহলে কি আমি তাকে ছেড়ে চলে আসতাম? আমার মনে হয় আমি কখনোই তাকে ছেড়ে আসতাম না, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। এই পৃথিবীতে কি সন্তানই সব? সৃষ্টিকর্তা যদি আমাকে না দিয়ে থাকে, তাহলে আমি কোথায় পাবো? এখানে তো আমার কোনো হাত নেই। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা গল্প মাত্র। আমার কাছে গল্পটা খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।